আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে, আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। আমরা শোনালাম চিন্ময় কৃষ্ণ প্রভুর সেই বক্তব্য, যে বক্তব্য তিনি প্রকাশ্য সমাবেশে রেখেছিলেন এবং তিনি প্রত্যেকটা দিন আশঙ্কা করছিলেন বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠছিল, তাতে প্রত্যেকটা দিন তিনি আশঙ্কা করছিলেন। কি আশঙ্কা করেছিলেন সেই সমস্ত বক্তব্য আপনাদের শোনাচ্ছি আপনাদেরকে এক এক করে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে থেকেই রয়েছেন আমাদের সঙ্গে লেখক মানস ভট্টাচার্য রয়েছে কিশলয় আমাদের সঙ্গে। মানস ভট্টাচার্য রয়েছেন, লেখক। মানসবাবু, আমরা এর আগে বারবার আলোচনা করেছি বাংলাদেশ নিয়ে। আমার মনে আছে আমি একবার, আপনি আমার সঙ্গে ছিলেন সেই সময়, একবার কথা উঠেছিল যে ইসকন ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করা কতটা প্রয়োজন। তারপরে আমরা দেখেছি লক্ষ লক্ষ ইসকন ভক্ত থেকে শুরু করে সাধারণ প্রত্যেক সনাতনী হিন্দু রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং তাদের ভয়েস হয়ে উঠেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। এবার কি হতে চলেছে? সেই যে আওয়াজ, সেই আওয়াজ দমিয়ে দেওয়ার চেষ্টা আদৌ সফল হবে কি মনে হয়? না, এটা একটা কয়েকদিন ধরে পরিকল্পনা চলছিল। আমরা গত কয়েকদিন ধরে ভীষণ আশঙ্কা করেছিলাম, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু বিভিন্ন গ্রুপে বা আমাদের যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে সেইগুলো থেকে তিনি ক্রমশ বেরিয়ে যাচ্ছিলেন। তিনিও বুঝতে পেরেছিলেন রংপুর সমাবেশের পর যে এবার তার উপরে রাষ্ট্রযন্ত্র খুব কঠোর হবেই, যার ফলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে সেগুলোর থেকে তিনি বেরিয়ে গেছিলেন এবং তিনিও মনে মনে একটা আশঙ্কা করেছিলেন যে হয়তো যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে আর কি। কিশলয়, তুমি যেটা বললে যে 8 বছর বয়স থেকে তিনি এসেছিলেন, কি চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু বাংলাদেশের সেবার অন্যতম মুখ ছিল। ত্রাণে দুর্যোগে, মানে শুধুমাত্র তিনি সনাতনী জাগরণ নয়, যে কোনো জায়গায় সেবার ক্ষেত্রে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখতে পেতাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যেটা, বা তুমি জানো যে পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল বাংলাদেশে কয়েকদিন আগে। শুধু জাহাজ আসেনি, পাকিস্তান থেকে রীতিমতো মৌলবাদের যারা ট্রেনার, অর্থাৎ আইএসআই এর যেগুলো জঙ্গি ট্রেনার, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এসছে। এবং বাংলাদেশ এবং ভারত চুক্তি আমাদের কাছে যেটা খবর ছিল যে নভেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির 2025-এর ফার্স্ট উইক বা 15 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা এথনিক ক্লিনজিং বা জেনোসাইড চালানো হবে, অর্থাৎ একতরফাভাবে হিন্দুদের উপরে আক্রমণ করা হবে। তার একটা সুপরিকল্পনা চলছিল আর কি। এর একটা বড় কারণ হচ্ছে যে নতুন সরকার এবং যে ছেলেগুলি এখন সরকারে এসেছে, এরা তো মৌলবাদের হাতের পুতুল। বেসিক্যালি মৌলবাদীদের হাতে বাংলাদেশটা চলে গেছে এবং বিভিন্ন জায়গায় তাদের ট্রেনিং চলছে। বাংলাদেশটাকে আর একটা কাশ্মীর বানানোর পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে বড় বাধা হয়ে উঠছিল এই চিন্ময় কৃষ্ণ প্রভুদের মতো যারা আছে তারা। তার কারণ হচ্ছে এরা সবাইকে এক করে সেই এথনিক ক্লিনজিংটাকে আটকে দিতে পারছিল বারবার, অর্থাৎ গ্রামে গঞ্জে সুপরিকল্পিতভাবে হিন্দু নিধনের যে পরিকল্পনা চলছিল সেগুলোকে বারবার আটকে দিচ্ছেন এই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো বা বাংলাদেশ ইস্কনের যারা প্রধান আছেন তাদের মতো বেশ কিছু সন্ন্যাসীজন। এই মুহূর্তে ইউনূস সরকারের অবস্থা ভীষণ খারাপ, কারণ 7 দিন আগের বাংলাদেশের পত্রিকার তুমি যদি রেটগুলো দেখো, বিভিন্ন বাজার দর যদি দেখো, সেখানে নতুন আলু 350 টাকা কেজি, মানে যেটা কল্পনাই করা যায় না। একদমই সেইগুলোর থেকে, অর্থাৎ নতুন সরকারের বিরুদ্ধে ক্ষোভ, তার সঙ্গে পাকিস্তানকে সন্তুষ্ট করার যে তারও একটা ইতিহাস আছে আমাদের কাছে। বাংলাদেশের যদি ইতিহাস পড়ো তাহলে দেখবে যে 71-এ যখন স্বাধীন হয়, আমরা রাজাকার শব্দটার সঙ্গে পরিচিত। রাজাকার মানে যারা পাকিস্তানের পক্ষে ছিল। এই রাজাকারদের মধ্যে কারা ছিল? রাজাকারদের মধ্যে প্রধান ভূমিকায় ছিল সেই সময়ের মোল্লা এবং মৌলবীরা। তারা করতো কি, বিশেষত তখনকার ইতিহাসের যেটা
উল্লেখ আছে। বড়তুলি বলে একটা গ্রাম থেকে প্রায় 50-60 জন মহিলাকে উদ্ধার করা হয়েছিল। সেই সময় মোল্লা মৌলবীদের, মানে 71 সালে যুদ্ধের সময় মোল্লা মৌলবীদের ভূমিকা ছিল, তারা হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানি সেনাদেরকে সাপ্লাই দিত এবং তাদের উপরে তারা অত্যাচার করত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাদের আক্ষেপ ছিল, এগুলো সবই ইতিহাসের রেকর্ড আছে, তারা আক্ষেপ করে বলেছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়াটা মুসলমানদের কাছে একটা পরাজয়, কারণ বাংলাদেশে হিন্দুরা জিতে গেছে, এই শব্দটা তারা ব্যবহার করেছিল, কারণ তারা চেয়েছিল বাংলাদেশ ইসলামিক শাসন হবে। সেইটা পরবর্তীকালে জাতিসংঘেও ভুট্টো বলেছিলেন যে ভবিষ্যতে আজ না হোক 1000 বছর পরেও বাংলাদেশে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, এবং সেই চেষ্টা একেবারে চলছিল এই দীর্ঘদিন ধরে। এতদিনে সেখানে মৌলবাদের খানিকটা সফল অপারেশন হয়েছে বাংলাদেশের একটা গোষ্ঠীকে কাজে লাগিয়ে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো বিশ্বাস করে যে ব্রাহ্মণবেড়িয়ার পুতুল নাচ বাংলাদেশের যে লোকসঙ্গীত সেটাতে, যার ফলে সেখানে শাহরিয়ার কবিরের মতো এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো, যেটা ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার পর মনে করছে, হয়তো তারা মনে করছে যে এটা মোক্ষম চাল হতে পারে, কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে না তো? একদম, কেননা যেভাবে আমরা ছবিগুলো দেখছি একদম সম্পূর্ণভাবে বিপরীত হবে, কারণ অলরেডি চিন্ময় কৃষ্ণ প্রভুর যা কাজ সেখানে সনাতনীদের একত্রিত করা, মানে সেখানে বিভিন্ন গোষ্ঠীগতভাবে গুরু পরম্পরাগতভাবে একটা সামান্য হলেও তফাৎ ছিল, অর্থাৎ ইস্কন, রামকৃষ্ণ মিশন, রাম ঠাকুর, ভারত সেবাশ্রম সংঘ যেটা বাংলাদেশে প্রণব মঠ নামে পরিচিত, এরা পরস্পরের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও এক ছিল না। চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা করেছিলেন, এই সবাইকে, অর্থাৎ সনাতনী যারাই, শুধু হিন্দু নয় কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী, কাল থেকে কিন্তু আদিবাসীরাও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পথে নেমে গেছে আর কি, তিনি সেই কাজ করে দিয়েছেন। তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিপ স্টেটের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেটা ব্যর্থ হয়েছে, মানে সেটা আর বাংলাদেশে খুব একটা কাজ করবে না। সেই আশঙ্কা থেকে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা গঠিত যে সরকার, বলা যাবে না এখানে, তৎকালীন সরকার যাদেরকে বসানো হয়েছে, তারা নিজেদের আতঙ্কে আছে যে এখন কি করব। একদল উপদেষ্টা, হ্যাঁ, এইবার শুধু সেখানকার যারা কবি, সাহিত্যিক, একজন ফিল্ম স্টারকেও সেখানে কিছুদিন আগে অপমান করা হয়েছে, এরাও কিন্তু সম্পূর্ণভাবে এখন এদের বিরুদ্ধে। এমনকি সেখানকার সব থেকে যে জনপ্রিয় পত্রিকা, সে তার অফিসেও আন্দোলন করা হচ্ছে, আর সেই অফিসের সামনেও আন্দোলন হচ্ছে। মানুষবাবু একটু সঙ্গে থাকুন, আপনি ডিটেইলসে যেভাবে বলছিলেন, একের পর এক তথ্য তুলে ধরছিলেন, এক প্রকার এক্সপোজ করছিলেন, এই মুহূর্তের ইউনূস জঙ্গি সরকার এক্সপোজড হচ্ছে প্রতি মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।